তো আমি তোমাদের আপার প্রাইমারি যে হিস্ট্রি সেটা আমি তোমাদের পড়াবো। আমার নাম সুদীপ বর্মন। তো চলো আজকে আমরা ক্লাস শুরু করি। সবাই একটু উত্তর দেবে, শোনা যায় কিনা বলবে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইতিহাসে দেখো ভারতের প্রস্তর যুগ। তো প্রস্তর যুগ কথাটা আমরা জানি যে প্রাচীন যুগে মূলত যে ব্যবহার ছিল, মানুষ যে অস্ত্র ব্যবহার করতো সেগুলো ছিল মূলত পাথরের তৈরি। তো সেই জন্য আমরা প্রাচীন যুগের এই যুগটাকে আমরা প্রস্তর যুগ হিসেবে জানি। তো এখানে দেখো যুগ বিভাগটা যদি আমরা দেখি, এটা হচ্ছে ভূতাত্ত্বিক বিভাগ, অর্থাৎ জিওলজিক্যাল যুগ। এই ভূতাত্ত্বিক বা জিওলজিক্যাল যুগগুলো যদি আমরা দেখি, আমরা দুই ভাগে দেখি। সেটা একটা হচ্ছে তুষার যুগ বা প্লেস্টোসিন, আর একটা হচ্ছে উষ্ণ যুগ বা হলোসিন। আবার প্রত্নতাত্ত্বিক অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অনুযায়ী যে যুগগুলো ভাগ করেছে সেগুলো যদি আমরা দেখি, একটা হচ্ছে প্রাচীন প্রস্তর অর্থাৎ পেলিওলিথিক যুগ, আর একটা হচ্ছে মধ্যপ্রস্তর বা মেসোলিথিক বা মাইক্রোলিথিক বলতে পারি। একটা হচ্ছে নব্যপ্রস্তর বা নিওলিথিক, আর একটা হচ্ছে তাম্রপ্রস্তর বা চালকোলিথিক যুগ। এই প্রাচীন প্রস্তর যুগটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রাচীন প্রস্তর যুগ, উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। এবার প্রাচীন প্রস্তর যুগ যদি আমরা দেখি, এই প্রাচীন প্রস্তর যুগের আমাদের সময়কালটা জানা উচিত। তো সময়কাল যদি দেখি, প্রাচীন প্রস্তর যুগের যে প্রথম ভাগ সেটা হচ্ছে নিম্ন প্রাচীন প্রস্তর। তো সেটার ভাগ সময়কালটা যদি দেখি সেটা হচ্ছে 50,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। মধ্য প্রাচীন প্রস্তর যুগের যদি সময়কাল আমরা দেখি সেটা হচ্ছে 40,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 50,000 খ্রিস্টপূর্বাব্দ। উচ্চ প্রাচীন প্রস্তর যদি সময়কালটা আমরা দেখি সেটা হচ্ছে 40,000 থেকে 9,000 খ্রিস্টপূর্বাব্দ। এই গেল প্রাচীন প্রস্তর যুগে। এবার মধ্য প্রস্তর বা মেসোলিথিক যুগের যদি সময়কালটা আমরা দেখি সেটা হচ্ছে 1,000 থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দ। এখন নব্যপ্রস্তর বা নিওলিথিক যুগ যদি আমরা দেখি, সেটার সময়কাল যদি আমরা দেখি সেটা হচ্ছে 4,000 থেকে 1,800 খ্রিস্টপূর্বাব্দ। আবার তাম্রপ্রস্তর বা চালকোলিথিক যুগের যদি আমরা সময়টা দেখি সেটা হচ্ছে 1,800 থেকে 1,000 খ্রিস্টপূর্বাব্দ। এবার এই যে প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর এই যুগগুলো যদি আমরা জীবন মানুষদের জীবনযাত্রার মাধ্যম দেখি, তাহলে দেখবো যে প্রাচীন প্রস্তর অর্থাৎ নিম্ন, মধ্য এবং উচ্চ প্রাচীন প্রস্তর যুগের যে মানুষের জীবনযাত্রার মাধ্যম ছিল, তারা ছিল মূলত শিকার অর্থাৎ পশু শিকারের উপর নির্ভরশীল ছিল এবং খাবার সংগ্রহ। মানে এই প্রাচীন প্রস্তর যুগের মানুষরা মূলত ছিল হচ্ছে খাবার সংগ্রাহক। তারা বনে জঙ্গলে পশু শিকার করতো এবং সেগুলোর উপর খাবার সংগ্রহের উপর তারা জীবন নির্ভরশীল। এবার জীবন প্রণালী যদি দেখি, জীবন প্রণালীটা হচ্ছে যাযাবর জীবন, অর্থাৎ নর্মাডিক বা মাইগ্রেটরি লাইফ। এবার মধ্যপ্রস্তর বা মেসোলিথিক বা মাইক্রোলিথিক যুগের যদি আমরা মানুষের জীবনযাত্রার মাধ্যমগুলো দেখি বা মান দেখি, সেটা হচ্ছে পশুপালন। অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রা মান ছিল হচ্ছে মানুষ ছিল খাবার সংগ্রাহক, আর মধ্যপ্রস্তর যুগে মানুষ হয়ে ওঠে পশুপালক। মানে মানুষ পশুপালন শুরু করে এবং পশুপালনের মাধ্যমে নিজেদের খাবারগুলো নিজেরা উৎপাদন করতে শুরু করে। পরবর্তী যুগ যদি আমরা দেখি নব্যপ্রস্তর যুগ, এই নব্যপ্রস্তর যুগের জীবনযাত্রার মান যদি আমরা দেখি, এই নব্যপ্রস্তর বা তাম্রপ্রস্তর এই উভয় যুগের জীবনযাত্রার মান আমরা সাধারণত দেখি কৃষিকাজ। অর্থাৎ এই নব্যপ্রস্তর এবং তাম্রপ্রস্তর যুগে এসে মানুষ কৃষিকাজ আরম্ভ করে। জীবন প্রণালী হচ্ছে এই নব্যপ্রস্তর যুগের জীবন প্রণালী স্থায়ী আবাসন। অর্থাৎ এই নব্যপ্রস্তর এবং তাম্রপ্রস্তর যুগে এসে মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে। তাহলে আমরা প্রাচীন প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রা দেখলাম হচ্ছে খাবার সংগ্রাহক ছিল এবং মানুষ ছিল যাযাবর। মধ্যপ্রস্তর যুগের মানুষ ছিল পশুপালক এবং মধ্যপ্রস্তর যুগের মানুষও কিন্তু ছিল যাযাবর। এবং পরবর্তীতে নব্যপ্রস্তর আর তাম্রপ্রস্তর যুগে এসে মানুষ কৃষিকাজ শুরু করে এবং মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে। সবাইকে শুনতে পাচ্ছ? আচ্ছা, আমরা এখন যদি নিম্ন প্রাচীন প্রস্তর যুগ দেখি, এই নিম্ন প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য যদি আমরা দেখি, নিম্ন প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য অর্থাৎ এই যুগের আমরা জানি যে এই নিম্ন প্রাচীন প্রস্তর যুগের যে পাথরের অস্ত্রগুলো হবে সেগুলো সাধারণত ভোঁতা অস্ত্র হবে এবং অপেক্ষাকৃত বড় হবে। মানে প্রথম প্রথম প্রাচীন মানে প্রথম দিকের অস্ত্র তো এগুলা।
তো প্রথম দিকের মানুষ সেরকম জ্ঞানদীপ্ত ছিল না, তো সেই সময় মানুষের যে ব্যবহার্য অস্ত্রগুলো ছিল পাথরের তৈরি, সেই অস্ত্রগুলো ছিল অপেক্ষাকৃত ভোঁতা এবং আকারে বড়, এবং সেগুলো ছিল কুঠার জাতীয়। এবার ভারতীয় নিদর্শন, ভারতে এই নিম্ন প্রাচীন প্রস্তর যুগের নিদর্শনগুলি কোথায় কোথায় দেখা যায়? বড়ি, বড়ি হচ্ছে ভারতের নিম্ন প্রাচীন প্রস্তর যুগের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় বড়ি নামক জায়গায়। বেলান, ভীমবেটকা, সিংভূম, ভীমবেটকা আমরা নাম শুনছি। এই জায়গাগুলিতে প্রাচীন প্রস্তর যুগের নিম্ন প্রাচীন প্রস্তর যুগের যে ভারতীয় নিদর্শন সেগুলি আমরা দেখতে পাই। দ্বিতীয়ত হচ্ছে মধ্য প্রাচীন প্রস্তর। এই মধ্য প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য যদি দেখি, আমরা জানি যে মধ্য প্রাচীন প্রস্তর যুগে এসে মানুষ যে পাথরের তৈরি ব্যবহার যে অস্ত্রগুলো সেগুলো অপেক্ষাকৃত মাঝারি আকারের হয়ে ওঠে এবং চ্যাপ্টা আকারে হয়ে ওঠে। এবার ভারতীয় নিদর্শন যদি দেখি, এই মধ্য প্রাচীন প্রস্তর যুগের ভারতীয় নিদর্শনগুলো দেখা যায় মূলত নর্মদা উপত্যকায়, দিদুয়ানা, ভীমবেটকায়। তৃতীয়ত হচ্ছে উচ্চ প্রাচীন প্রস্তর। এই উচ্চ প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য যদি আমরা দেখি, এই উচ্চ প্রাচীন প্রস্তর যুগের যে অস্ত্রগুলো সেগুলো একটু অপেক্ষাকৃত ছোট এবং সুচালো জাতীয় হবে, এবং এই সময় তুষার যুগের সমাপ্তি ঘটে, আধুনিক মানুষের উদ্ভব ঘটে। আর ভারতীয় নিদর্শন যদি আমরা দেখি, সেগুলো নর্মদা উপত্যকা, দিদুয়ানা এবং ভীমবেটকা, এই অঞ্চলগুলোতে এই উচ্চ প্রাচীন প্রস্তর যুগের নিদর্শনগুলি আমরা দেখতে পাই। পরবর্তীতে দেখো মধ্য প্রস্তর যুগ, আমরা প্রাচীন প্রস্তর যুগ করলাম, এবার মধ্য প্রস্তর যুগ। মধ্য প্রস্তর যুগের শেষ বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, এই সময় মানুষ, আমরা আগেই দেখছি যে মানুষ হয়ে ওঠে পশুপালক, অর্থাৎ মানুষ প্রথম দিকে শুধু বন জঙ্গলের পশু শিকারের উপর নির্ভরশীল ছিল, কিন্তু মধ্য প্রস্তর যুগে এসে মানুষ নিজেরা কিছু কিছু পশু পালন করা শুরু করে। এর পাশাপাশি মানুষ এই সময় মৎস্য শিকারের পদ্ধতিও আবিষ্কার করে। ভারতীয় নিদর্শন যদি আমরা দেখি, এই মধ্য প্রস্তর যুগের নিদর্শনগুলি আমরা দেখতে পারি পাঁচমারি, আদমগড়, প্রতাপগড়, মির্জাপুর এবং ভীমবেটকা। এই জায়গাগুলিতে আমরা মধ্য প্রস্তর যুগের নিদর্শনগুলি দেখতে পাই, ভারতীয় নিদর্শন। পঞ্চমত নব্যপ্রস্তর যুগ। এই নব্যপ্রস্তর যুগের এসে যে মানুষের ব্যবহার্য অস্ত্রগুলো পাথরের তৈরি, সেগুলো আমরা দেখবো অপেক্ষাকৃত সুচলো, ছোট এবং তীক্ষ্ণ। এবার এই নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য যদি দেখি আমরা, এই নব্যপ্রস্তর যুগে মানুষ কৃষিকাজের সূচনা করে, চাকার আবিষ্কার করে এবং প্রথম আগুনের ব্যবহার শুরু করে, মৃৎপাত্র ও কুমোরের তৈরি জিনিসগুলোর ব্যবহার শুরু করে, চাকার উদ্ভব হয়, প্রথম নৌকো নির্মাণ হয়, স্থায়ী আবাস নির্মাণ। এবার ভারতীয় নিদর্শন যদি দেখি, সেটা হচ্ছে মেহেরগড়। তাহলে নব্যপ্রস্তর যুগের যে ভারতীয় নিদর্শন, সেটা আমরা প্রাচীনতম পাই মেহেরগড়ে। আর নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম যে এই সময়ে মানুষ কৃষিকাজের সূচনা করে, চাকার আবিষ্কার করে, প্রথম আগুনের ব্যবহার করে, মৃৎপাত্র এবং কুমোরের তৈরি জিনিসপত্র ব্যবহার শুরু করে, মানুষ স্থায়ীভাবে বসবাসও শুরু করে। এর পাশাপাশি এই নব্যপ্রস্তর যুগে মানুষের ব্যবহার করা পাথরের অস্ত্রগুলো কিন্তু অপেক্ষাকৃত ছিল তীক্ষ্ণ এবং ধারালো এবং ছোট। পরবর্তী হচ্ছে তাম্রপ্রস্তর যুগ। এই তাম্রপ্রস্তর যুগের বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করি, তাম্রপ্রস্তর অর্থাৎ এই সময় মানুষ পাথরের তৈরি জিনিসের পাশাপাশি তামার তৈরি জিনিসের ব্যবহার শুরু করে। ধাতু হিসেবে তামার মানুষ প্রথম ব্যবহার করে, তো এই তামার তৈরি কিছু জিনিস শুরু করে। বৈশিষ্ট্য হচ্ছে এই সময় মানুষ তামার আবিষ্কার করে, অর্থাৎ মানুষের আবিষ্কৃত এবং ব্যবহৃত প্রথম ধাতু হচ্ছে তামা। এই সময় মানুষ তামার তৈরি কিছু জিনিস ব্যবহার শুরু করে। এই তাম্রপ্রস্তর যুগে ভারতীয় নিদর্শনগুলি যদি আমরা দেখি, আহার নামক একটি জায়গা পাওয়া যায়, বনস, দিয়ামাবাদ, মালোয়া, ছোটনাগপুর, এই অঞ্চলগুলোতে তাম্রপ্রস্তর যুগের যে ভারতীয় নিদর্শন সেগুলো আমরা লক্ষ্য করতে পারি। এরপরে আমরা দেখতেছি সিন্ধু সভ্যতা। আমরা জানি যে বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে অন্যতম একটি হচ্ছে সিন্ধু সভ্যতা। তো সারা বিশ্বের মধ্যে শুধু প্রাচীনতম সভ্যতা সিন্ধু সভ্যতাই ছিল না, আরো কতগুলি সভ্যতা ছিল। তো বিশ্বের প্রাচীনতম 4টি সভ্যতা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে মেসোপটেমিয়া, যেটা টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল, এটাকে আমরা প্রাচীনতম বলতে পারি। দ্বিতীয় হচ্ছে মিশর বা ইজিপ্ট সভ্যতা, যেটা নীল নদের তীরে গড়ে উঠেছিল। তৃতীয় যদি আমরা বলি, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা, যেটা আমাদের ভারতবর্ষের সিন্ধু নদীর তীরে গড়ে ওঠে এবং এটি বিশ্বের অন্যতম বৃহত্তম সভ্যতা, প্রাচীনতম সভ্যতা বলতে পারি। চতুর্থ হচ্ছে চৈনিক সভ্যতা, যেটা চীনের হুয়াংহো নদীর তীরে গড়ে ওঠে এবং এটি
এই বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে নবীনতম বলা যেতে পারে। তাহলে প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে ভারতে অবস্থিত সভ্যতা রয়েছে সিন্ধু সভ্যতা। এটা সিন্ধু নদীর তীরে গড়ে ওঠে এবং এটি অন্যতম বৃহত্তম একটি প্রাচীনতম সভ্যতা। এই সিন্ধু সভ্যতা ও মিশরীয় সভ্যতা ছিল প্রায় সমসাময়িক। ভারতে যে মানব বসতির প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় সেটা শিবালিক অঞ্চলেই দেখা যায়। সিন্ধু সভ্যতার অধিকাংশ শহরগুলি গড়ে উঠেছিল সিন্ধু এবং সরস্বতী নদীর তীরে। আমরা প্রথমত জানি যে সিন্ধু সভ্যতা মূলত সিন্ধু নদীর তীরে গড়ে ওঠে, এই জন্য এই সভ্যতাকে আমরা সিন্ধু সভ্যতা বলে থাকি। কিন্তু অনেক ঐতিহাসিক এই সিন্ধু সভ্যতাকে সিন্ধু সভ্যতার পাশাপাশি সিন্ধু সরস্বতী সভ্যতাও বলে থাকে। কারণ হচ্ছে এই সিন্ধু সভ্যতার যে নিদর্শনগুলি বা শহরগুলি যে আবিষ্কৃত হয়, ধ্বংসাবশেষগুলি, সেগুলো সিন্ধু এবং সরস্বতী উভয় নদীর তীরেই পাওয়া যায়। অর্থাৎ এই সিন্ধু সভ্যতার অধিকাংশ শহরগুলি গড়ে উঠেছিল সিন্ধু এবং সরস্বতী নদীর তীরে। তাই এই সভ্যতার আমরা অপর নাম সরস্বতী সিন্ধু সভ্যতা বলতে পারি। দ্বিতীয়ত দেখো দেওয়া আছে, বর্তমানে সরস্বতী নদী পাঞ্জাবে ঘরঘর ও বেলুচিস্তানে হকরা নামে পরিচিত। এই যে সরস্বতী নদী, যেটা এখন পাঞ্জাবে ঘরঘর এবং বেলুচিস্তানে হকরা নামে পরিচিত। প্রথম আবিষ্কৃত শহর, এই সিন্ধু সভ্যতার যে আবিষ্কৃত শহরগুলো ছিল তার মধ্যে অন্যতম কিছু বিখ্যাত শহর প্রথম যে আবিষ্কৃত হয় এটা হচ্ছে হরপ্পা, যেটা আবিষ্কার করে আমরা জানি পণ্ডিত দয়ারাম সাহানি, সেটা 1921 খ্রিস্টাব্দে। এবং মহেঞ্জোদারো যে মহেঞ্জোদারো যে শহর রয়েছে সেটা আবিষ্কার করে রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে। এই দুটি শহর খনন কার্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে হচ্ছে স্যার জন মার্শাল। মেহেরগড় সভ্যতার যে আবিষ্কারক ফরাসি নৃতত্ত্ববিদ জ্যাক ফ্রাঙ্কয়েস জেরিস ও রিচার্ড মিডো 1973 থেকে 80 খ্রিস্টাব্দে এই যে মেহেরগড় সভ্যতা, এই মেহেরগড় সভ্যতার আবিষ্কার তিনি ছিলেন। সিন্ধু সভ্যতা একটি ব্রোঞ্জ যুগের সভ্যতা, অর্থাৎ সিন্ধু যুগের অধিবাসীরা ব্রোঞ্জের ব্যবহার জানত। রেডিও কার্বন পদ্ধতিতে নির্ণয় সময়কাল, সিন্ধু সভ্যতার সময়কাল নিয়ে অনেক ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। তার মধ্যে একটি অন্যতম পরীক্ষিত প্রমাণ যে সময়কাল সেটা হচ্ছে রেডিও কার্বন পদ্ধতি নির্ণয়, সেটা 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। এই রেডিও কার্বন পদ্ধতিতে সিন্ধু সভ্যতার যে সময়কাল এটা 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ আমরা ধরতে পারি। তামা, রূপা, সোনা এবং ব্রোঞ্জের যে ব্যবহার ছিল এই সিন্ধু সভ্যতায়, তামা, রূপা, সোনা এবং ব্রোঞ্জের এই ধাতুগুলির ব্যবহার ছিল সিন্ধু সভ্যতায়, কিন্তু লোহার ব্যবহার অজানা ছিল, অর্থাৎ সিন্ধুবাসীরা লোহার ব্যবহার জানত না। সিন্ধু সভ্যতার যে দুর্গগুলো ছিল শহরের পশ্চিম দিকে নির্মিত হতো, সাধারণ মানুষের শহরের পূর্ব দিকে বাস করত। সিন্ধু সভ্যতায় আমরা কতগুলি দুর্গ দেখতে পারি। এই দুর্গগুলিতে সাধারণত মনে করা হয় সিন্ধু সভ্যতার যে অভিজাত শ্রেণী থাকতো, সেনাবাহিনীর প্রধান, মন্ত্রী পরিষদ, তারা এই দুর্গগুলিতে বসবাস করত। এই দুর্গগুলিকে আমরা জানি সিটাডেল নামে জানি, যেগুলি শহরের পশ্চিম দিকে নির্মিত হতো। আর সাধারণ মানুষ যে বসবাস আবাসস্থল ছিল সেগুলো ছিল শহরের পূর্ব দিকে। এই সিন্ধু সভ্যতার যদি আমরা দেবতা লক্ষ্য করি তাহলে সিন্ধু সভ্যতার প্রধান দেবতা ছিল পশুপতি মহাদেব। এছাড়া এই সিন্ধু সভ্যতায় লিঙ্গ ও যোনি পূজার প্রচলন ছিল। বিভিন্ন রকম গাছ যেমন অশ্বত্থ, পশু হিসেবে ষাঁড় ও পাখি হিসেবে পায়রা পূজা করা হতো। সিন্ধুবাসীরা মূর্তি পূজার প্রচলিত হলেও সিন্ধু সভ্যতায় কোনো রকম মন্দিরের উপস্থিতি পাওয়া যায়নি, অর্থাৎ সিন্ধু সভ্যতায় মূর্তি পূজা প্রচলিত থাকলেও মন্দিরের অনুপস্থিত ছিল। বাণিজ্যের মাধ্যম ছিল বিনিময় প্রথা। সিন্ধু সভ্যতা একটি নগর কেন্দ্রিক সভ্যতা, তো এই সিন্ধু সভ্যতা ছিল অন্যতম বাণিজ্যের একটি সভ্যতা এবং এই বাণিজ্যের মাধ্যম ছিল বিনিময় প্রথা। পরিমাপের এককগুলিকে 16 গুণিতকে নির্মিত হতো। এই সিন্ধু সভ্যতায় যে বাণিজ্যিক পরিমাপগুলি হতো সেগুলো 16 গুণিতকে নির্মিত ছিল। মেসোপটেমিয়া ও সুমেরের সাথে বাণিজ্য চলত। আমরা জানি যে
সিন্ধু সভ্যতার সমকালীন সভ্যতা এই মেসোপটেমিয়া এবং সুমেরু এই সভ্যতাগুলি, এই সভ্যতাগুলির সঙ্গে মেসোপটেমিয়া এবং সুমেরু এই সভ্যতাগুলির সঙ্গে আমাদের সিন্ধু সভ্যতার বাণিজ্যিক যোগাযোগ ছিল। মিশরে যে সভ্যতা ছিল, এই মিশরে নীল রপ্তানি করা হতো। মিশরের যে সভ্যতা ছিল এই মিশরে সিন্ধু সভ্যতা থেকে নীল রপ্তানি করা হতো। লিপি পদ্ধতি, সিন্ধু লিপি আমরা জানি চিত্রলিপি, যেগুলি চিত্র আকারে লেখা হতো, এবং এই সিন্ধু লিপিগুলি প্রথমে ডান দিক থেকে বাম দিক এবং পরবর্তী এবং দ্বিতীয় লাইনে বাম দিক থেকে ডান দিক, অর্থাৎ প্রথম লাইনে ছিল ডান দিক থেকে বাম দিক এবং পরের লাইনে ছিল বাম দিক থেকে ডান দিক, এইভাবে এই লেখা হতো সিন্ধু লিপিগুলি। এই পদ্ধতিটাকে বলা হয় বুস্ট্রোফেডন পদ্ধতি। তাহলে সিন্ধু লিপিগুলো ছিল মূলত চিত্রলিপি, যেগুলো প্রথমে ডান দিক থেকে বাঁ দিক এবং দ্বিতীয় লাইনে বাম দিক থেকে ডান দিকে লেখা হতো, যে পদ্ধতিটাকে বলা হয় বুস্ট্রোফেডন পদ্ধতি। এরপর এই সিন্ধু সভ্যতার আমরা প্রাচীনতম নাম জানতে পারি মেলুহা। পৃথিবীতে প্রথম কার্পাস চাষের নিদর্শন এই সিন্ধু সভ্যতায় পাওয়া যায়। খাদ্যশস্য, সিন্ধুবাসীদের খাদ্যশস্য ছিল মূলত বার্লি এবং গম। চাষের সময়, সিন্ধু সভ্যতায় চাষের সময়কালীন যে সময়টা ছিল সেটা নভেম্বর থেকে এপ্রিল, অর্থাৎ শীতকাল। রবি শস্য, এই সিন্ধু সভ্যতায় মূলত শীতকাল অর্থাৎ রবি শস্যটাই চাষ হতো। যাতায়াতের মাধ্যম, এই সিন্ধু সভ্যতায় যাতায়াতের মাধ্যম হিসেবে অন্যতম ছিল ষাঁড়ে টানা গাড়ি। গৃহপালিত পশু, সিন্ধু সভ্যতায় গৃহপালিত পশুগুলি যদি আমরা লক্ষ্য করি, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, শূকর, উট, কুকুর, বেড়াল, হাতি ইত্যাদি। বাড়িগুলি ছিল একতলা, দোতলা বা তারও বেশি। এই বাড়িগুলিতে গোল পিলার এবং পাথরের অনুপস্থিত, অর্থাৎ বাড়িগুলিতে গোল পিলার ছিল না এবং পাথরের উপস্থিত ছিল না। এই সিন্ধু সভ্যতার বাড়িগুলিতে দেওয়াল চিত্রণেরও নিদর্শন পাওয়া যায়। মৃতদেহগুলি উত্তর দক্ষিণে অভিমুখে শায়িত হতো। ব্যতিক্রম ছিল হরপ্পা এবং যেখানে পূর্ব থেকে পশ্চিমে শায়িত করা হতো। এই সিন্ধু সভ্যতার যে মৃতদেহগুলি ছিল, এই সিন্ধু সভ্যতার মৃতদেহগুলি মূলত উত্তর দক্ষিণে অভিমুখে শায়িত করা হতো। শুধুমাত্র ব্যতিক্রম ছিল হরপ্পায়, যেখানে পূর্ব থেকে পশ্চিম অভিমুখে শায়িত করা হতো। পরবর্তী পয়েন্ট যদি দেখি, পাথরের মূর্তির প্রধান উপাদান। এই সিন্ধু সভ্যতার যে মূর্তিগুলি ছিল, পাথরের মূর্তিগুলি, এই পাথরের মূর্তিগুলির প্রধান উপাদান হিসেবে ছিল চুনিয়া পাথর ও স্টিয়েটাইট। পরবর্তী পয়েন্ট যদি আমরা দেখি, সিন্ধু সভ্যতার মানুষ চিনির ব্যবহার জানত না। পরবর্তীতে যদি আমরা দেখি, মহেঞ্জোদারো এবং লোথাল শব্দের অর্থ মৃতের স্তূপ। এই সিন্ধু সভ্যতার অন্যতম দুইটা শহর মহেঞ্জোদারো এবং লোথাল, যেগুলোর অর্থ মৃতের স্তূপ। আমরা জানি লোথাল অন্যতম একটা গুরুত্বপূর্ণ বন্দর ছিল, যেটা গুজরাটে অবস্থিত। ধাতু আমদানি, অর্থাৎ সিন্ধু সভ্যতায় কিছু কিছু ধাতু কোন কোন দেশ থেকে আনা হতো সেগুলো আমরা এখন একটু দেখব। সোনা, এই সোনা নিয়ে আসা হতো আফগানিস্তান, পারস্য অর্থাৎ যেটা এখন ইরান, বিশ্বের এখন যুদ্ধক্ষেত্র, সেই ইরান, কর্ণাটক এই জায়গাগুলি থেকে সোনা আমদানি করা হতো। রূপে আমদানি করা হতো আফগানিস্তান, মেসোপটেমিয়া, যা এখন ইরাক নামে পরিচিত। এই ইরাক এবং আফগানিস্তান থেকে রূপে আমদানি করা হতো। আর তামা আমদানি করা হতো বেলুচিস্তান ও ক্ষেত্রী নামক স্থান থেকে। এবার পূর্বতম স্থান, এবার যদি আমরা সিন্ধু সভ্যতা দেখি, সিন্ধু সভ্যতার যদি আমরা দেখি সেটা সিন্ধু সভ্যতার উত্তরতম স্থান আমরা জানি জম্মু কাশ্মীরের মান্ডা। পূর্বতম উত্তরপ্রদেশের আলমগীরপুর।
দক্ষিণতম স্থান যদি আমরা দেখি, এটা হচ্ছে দৈম্যাবাদ। পশ্চিমতম স্থান যদি দেখি, সুতকাঞ্জেন্দ্র। তাহলে এই সিন্ধু সভ্যতার উত্তরতম স্থান হচ্ছে জম্মু কাশ্মীরের মান্ডা, পূর্বতম হচ্ছে উত্তরপ্রদেশের আলমগীরপুর, দক্ষিণতম হচ্ছে দৈম্যাবাদ, আর পশ্চিমতম স্থান হচ্ছে বেলুচিস্তানের সুতকাঞ্জেন্দর। শহর এবং বিভিন্ন নিদর্শন। এই সিন্ধু সভ্যতার কিছু শহরের আমরা নিদর্শন আমরা এখন দেখব। প্রথমত যে শহরটা, সেটি হচ্ছে হরপ্পা। এই হরপ্পা সভ্যতা এখন রাবি সিন্ধু নদীর তীরে অবস্থিত, যা পাঞ্জাবে অবস্থিত। এই হরপ্পা সভ্যতায় আমরা যদি দেখি, 12টি বৃহৎ আকারের শস্যাগার আবিষ্কৃত হয়, কফিন আবিষ্কৃত হয়, ভ্যানিটি ব্যাগ পাওয়া যায়, পাথরের স্ত্রী জনি আবিষ্কৃত হয়। মহেঞ্জোদারো আমরা যদি দেখি, মহেঞ্জোদারো এখন লারাকানা জেলায় অবস্থিত। এই মহেঞ্জোদারোতে দ্য গ্রেট বাথ অর্থাৎ বৃহৎ স্নানাগার আবিষ্কৃত হয়েছে। এছাড়া 6টি শস্যাগারও আবিষ্কৃত হয়। নিত্যরত নারী মূর্তি সর্বোৎকৃষ্ট নিকাশি ব্যবস্থা এই মহেঞ্জোদারোতে আমরা দেখতে পারি। তাহলে বৃহত্তম যে শস্যাগার, সেটি আবিষ্কৃত হয়েছে হরপ্পায়, আর মহেঞ্জোদারো আবিষ্কার হচ্ছে বৃহত্তম স্নানাগার। মেহেরগড়ে যদি আমরা দেখি, এই মেহেরগড় হচ্ছে এখন বেলার নদী, যা বেলুচিস্তানে অবস্থিত। সিন্ধু সভ্যতার অন্যতম প্রাচীনতম নিদর্শন এই মেহেরগড়ে আবিষ্কৃত হয়। এরপরে বানোয়ালি, যা এখন রঙ্গই নদী, হরিয়ানা নামক আমাদের যে রাজ্য, সেই হরিয়ানা রাজ্যের রঙ্গই নদীর তীরে অবস্থিত এই বানোয়ালি, যেখানে তামার ছিপ আবিষ্কৃত হয়, বার্লি, খেলনা নাঙল ইত্যাদি আবিষ্কৃত হয়। ধোলাভিরা আমরা জানি গুজরাটের একটি অন্যতম এখন শহর হিসেবে তৈরি হচ্ছে। তো এই ধোলাভিরা গুজরাটের কচ্ছ অঞ্চলে অবস্থিত, যেটি ভারতের অন্যতম একটি বৃহত্তম সিন্ধু সভ্যতার প্রাচীনতম নিদর্শনগুলির মধ্যে অন্যতম, যেখানে স্টেডিয়াম আবিষ্কৃত হয়, সাইনবোর্ড আবিষ্কৃত হয়। এই ধোলাভিরা তাহলে ভারতের বৃহত্তম অন্যতম একটি আবিষ্কৃত স্থান, যেখানে স্টেডিয়াম এবং সাইনবোর্ড পাওয়া যায়। এরপরে যদি আমরা দেখি রোপার, যেটি এখন সতলুজ নদীর তীরে অবস্থিত। এই স্বাধীনতার পরে প্রথম আবিষ্কৃত শহর 1953 খ্রিস্টাব্দে এই রোপার, ভারতে যে আবিষ্কৃত সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ, তার মধ্যে অন্যতম এই রোপার হচ্ছে ভারতের স্বাধীনতার পর প্রথম আবিষ্কৃত শহর, যেখানে পোষ্য কুকুরকে প্রভুর সাথে সমাধিস্থ করা হয়েছে। এর পরবর্তী আমরা দেখবো হচ্ছে কালীবঙ্গা নদী। এই কালীবঙ্গা শহরটি এখন ঘরঘরা নদী, যা রাজস্থানে অবস্থিত। এখানে কালো বালা, কাঠের লাঙল, উটের হাড়, চাষ জমি, শল্য চিকিৎসার নিদর্শন, যজ্ঞবেদী ইত্যাদি আবিষ্কৃত হয়েছে। তাহলে কালীবঙ্গানের মধ্যে আমরা কাঠের লাঙল, উটের হাড়, চাষ জমি, শল্য চিকিৎসার নিদর্শন ইত্যাদি পেয়ে থাকি। আলমগীরপুর, এটি উত্তরপ্রদেশে, আমরা একটু আগে দেখলাম যে সিন্ধু সভ্যতার পূর্বতম স্থান হচ্ছে উত্তরপ্রদেশে আলমগীরপুর, যা গঙ্গা নদী উত্তরপ্রদেশের মিরাট শহরে অবস্থিত। হরপ্পা সংস্কৃতির শেষ পর্যায়ে এই আলমগীরপুর নামক জায়গায় পাওয়া যায়। এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে লোথাল। এই লোথাল শহরটি সবরমতীতে অবস্থিত। এই লোথাল ছিল একটি, আমরা জানি যে সিন্ধু সভ্যতার অন্যতম একটি বৃহত্তম বন্দর, যা ভোগাবা নদীর সাথে খাল দ্বারা যুক্ত। এখানে ধান চাষের নিদর্শন পাওয়া যায়, দাবার নিদর্শন পাওয়া যায়, কম্পাসের নিদর্শন পাওয়া যায়। এখানে একমাত্র শহর যেখানে বাড়ির দরজা মূল রাস্তার সাথে যুক্ত ছিল। এছাড়া শল্য চিকিৎসার নিদর্শন, পুঁথি তৈরির কারখানা, যজ্ঞবেদী ইত্যাদি আবিষ্কৃত হয়। তাহলে লোথাল হচ্ছে সিন্ধু সভ্যতার অন্যতম একটি বৃহত্তম বন্দর, যা ভোগবা নদীর সাথে খাল দ্বারা যুক্ত, যেখানে ধান চাষের নিদর্শন পাওয়া যায়। পরবর্তী শহর হচ্ছে শর্তুগাই। এই শর্তুগাই শহরটি আফগানিস্তানে অবস্থিত। এই শর্তুগাই হচ্ছে একটি অন্যতম সিন্ধু সভ্যতার বন্দর ছিল।
পরবর্তী শহরে আমরা দেখবো হচ্ছে চানহুদারো। এই চানহুদারো শহরটি সিন্ধু নদীর বাম তীরে অবস্থিত, যেখানে পুঁথি তৈরির কারখানা আবিষ্কৃত হয়েছে। পরবর্তী শহর হচ্ছে রংপুর, যা গুজরাটে অবস্থিত। এখানে ধান চাষের নিদর্শন পাওয়া যায়। এর পরবর্তী শহর হচ্ছে আমরি। গন্ডারের দেহাবশেষ সিন্ধু সভ্যতার মধ্যবর্তী পর্যায়ে, অর্থাৎ এই আমরিতে গন্ডারের দেহাবশেষ পাওয়া যায়, যেখানে সিন্ধু সভ্যতার মধ্যবর্তী পর্যায়ের কিছু নিদর্শন আবিষ্কৃত হয়। কোট দিজি অগ্নিকাণ্ডের দ্বারা ধ্বংসপ্রাপ্ত একমাত্র শহর। এই কোট দিজি ছিল সিন্ধু সভ্যতার একমাত্র শহর, যে শহরটি অগ্নিকাণ্ডের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে বলে মনে করা হয়ে থাকে। পরবর্তী শহর হচ্ছে বুর্জহোম। এখানে পোষ্য কুকুরকে প্রভুর সাথে সমাধিস্থ করা হয়েছে। তাহলে বুর্জহোম হচ্ছে এমন একটি শহর যেখানে পোষ্য কুকুরকে প্রভুর সাথে সমাধিস্থ করা হয়েছে, সেই নিদর্শন পাওয়া গেছে। পরবর্তী শহর হচ্ছে বেলান ভ্যালি। শহর বলতে এই বেলান ভ্যালি একটি জায়গা, তো এটি প্রাচীন, মধ্য ও নব্য প্রস্তর যুগের একটি নিদর্শন। পরবর্তীতে হচ্ছে সুরটাডা, যেখানে ঘোড়ার দেহাবশেষ পাওয়া গেছে। আমরা সাধারণতভাবে জানি যে সিন্ধু সভ্যতা আদিবাসীরা ঘোড়ার ব্যবহার জানতো না, কিন্তু কিছু কিছু জায়গায় এই ঘোড়ার ধ্বংসাবশেষ বা দেহাবশেষ আবিষ্কৃত হয়েছে বলে ঐতিহাসিকরা মনে করে থাকে। এই সুরটাডা তার মধ্যে অন্যতম একটি স্থান যেখানে ঘোড়ার দেহাবশেষ আবিষ্কৃত হয়। বেলুচিস্তান বাঁধ দিয়ে সুরক্ষিত একটি নালা। বেলুচিস্তান আমরা এখন জানি যেটি পাকিস্তানে অবস্থিত। সিন্ধু সভ্যতায় বস্ত্রের ব্যবহার, অর্থাৎ সিন্ধুবাসীরা কি কি বা কি রকম বস্ত্রের ব্যবহার করতো সেগুলো আমরা একটু দেখব। প্রথমত দেওয়া আছে সিলের উপর কাপড়ের ছাপ, যেটা লোথালে আবিষ্কৃত হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে পশু খাদ্যের পাত্রে কাপড়ের ছাপ, যেটা আলমগীরপুরে আবিষ্কৃত হয়েছে। তৃতীয়ত হচ্ছে কাপড়ের ছেঁড়া টুকরো মহেঞ্জোদারো। তাহলে সিন্ধু সভ্যতার কাপড়ের ছেঁড়া টুকরো আবিষ্কৃত হয় মহেঞ্জোদারোতে, আর পশু খাদ্যের পাত্রে কাপড়ের ছাপ পাওয়া যায় আলমগীরপুরে। সিলের উপর কাপড়ের ছাপ, এটা লোথালে পাওয়া যায়। সিন্ধু সভ্যতার যে দুর্গগুলির প্রাচীর দ্বারা বেষ্টিত হতো এবং নিম্ন শহরগুলি অরক্ষিত থাকতো, এর ব্যতিক্রম। দুর্গ এবং নিম্ন শহর একই প্রাচীর দ্বারা বেষ্টিত থাকতো লোথাল, অর্থাৎ লোথাল শহরটি, সমগ্র শহরটি কি প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। দুর্গ এবং নিম্ন শহর প্রায় একই প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল এই লোথালে। দুর্গ ও নিম্ন শহর পৃথক প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল হচ্ছে কালীবঙ্গান। আর প্রাচীরের অনুপস্থিত হচ্ছে চানুদারো, অর্থাৎ চানুদারো এমন একটি শহর ছিল যেখানে কোনো রকম প্রাচীর ছিল না। বিভিন্ন ধরনের সমাধি, সিন্ধু সভ্যতায় যে সমাধিগুলো আমরা যদি লক্ষ্য করি, হরপ্পায় যে সমাধিটি আমরা দেখতে পাই, কফিন সমাধি দেখতে পাওয়া যায়। পূর্ব পশ্চিম অভিমুখে সাহিত্য সমাধি এই হরপ্পায় দেখতে পাওয়া যায়। মহেঞ্জোদারোতে, এই মহেঞ্জোদারোতে তিন প্রকার সমাধি সম্পূর্ণ পাওয়া যায়। তিন প্রকার সমাধি পাওয়া যায়, কিছু সম্পূর্ণ, আংশিক এবং পর সমাধি। কালীবঙ্গানে যে সমাধিগুলো পাওয়া যায়, একটা হচ্ছে গোলাকৃতি, একটি হচ্ছে চারকোণাকৃতি সমাধি। সুকটাডা, এই সুকটাডায় যে সমাধিটা পাওয়া যায় সেটি হচ্ছে পাত্র সমাধি। লোথাল, এই লোথালে দ্বি সমাধি আমরা দেখতে পাই। তো বৈদিক সভ্যতায় আমরা জানি যে বৈদিক সভ্যতা অর্থাৎ এই সময় বেদ রচনা হয়েছে, এই জন্য এই সভ্যতাকে আমরা বৈদিক সভ্যতা বলতে পারি। তো বৈদিক সভ্যতার উপরে কিছু আমরা টপিক এখন আমরা দেখবো। প্রথমত হচ্ছে সময়কাল। 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে বৈদিক সভ্যতা সময়কাল আমরা ধরতে পারি। এবার আমরা জানি বৈদিক সভ্যতাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ঋগ বৈদিক যুগ, একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। ঋগ বৈদিক যুগের সময়কাল যদি আমরা জানি, সেটা হচ্ছে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। আর পরবর্তী বৈদিক যুগের সময়কাল যদি আমরা দেখি, সেটি হচ্ছে 1000 থেকে 600 খ্রিস্ট
পূর্বাব্দ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে বৈদিক যুগের সব, এই বৈদিক যুগের যে সময়কালটা সেটা 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ আমরা জানি, যেটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ঋগ বৈদিক যুগ এবং অপরটি হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। এই ঋগ বৈদিক যুগের যে সময়কাল সেটা হচ্ছে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ এবং পরবর্তী বৈদিক যুগের সময়কালটা হচ্ছে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এবার প্রবর্তক, আমরা এই বৈদিক যুগের প্রবর্তক হিসেবে জানি যে আর্য জাতি। এই আর্য জাতি ছিল হচ্ছে এই বৈদিক সভ্যতার প্রবর্তক। এই আর্য জাতি ছিল আধা যাযাবর পশুপালক একটি জাতি। ভাষা যদি আমরা দেখি, এই বৈদিক যুগ অর্থাৎ আর্যদের ভাষা ছিল হচ্ছে সংস্কৃত। এই বৈদিক যুগের প্রধান ধর্মগ্রন্থ যদি আমরা দেখি সেটি হচ্ছে বেদ, কারণ এই বেদের উপর ভিত্তি করে এই সভ্যতার নাম আমরা বলতে পারি বৈদিক সভ্যতা। আবার এই বেদকে আমরা জানি চারটি ভাগে ভাগ করি: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। এই চারটি বেদের মধ্যে আমরা প্রাচীনতম বেদ হিসেবে জানি ঋগ্বেদকে। এই গায়ত্রী মন্ত্রগুলি রয়েছে ঋগ্বেদের 3য় মণ্ডলে, যার রচয়িতা হচ্ছে ঋষি বিশ্বামিত্র। সত্যমেব জয়তে, এই কথাটি আমরা অনেক জায়গায় দেখে থাকি। এই সত্যমেব যে উক্তিটি রয়েছে এটি মুন্ডক উপনিষদ থেকে গৃহীত হয়েছে। পরবর্তীতে চতুর্বর্ণ প্রথা, এই চতুর্বর্ণ প্রথার প্রথম উল্লেখ আমরা ঋগ্বেদের পুরুষোক্তের 10ম মণ্ডলে পেয়ে থাকি। প্রধান জীবিকা, এই বৈদিক যুগের প্রধান জীবিকা যদি আমরা দেখি, বৈদিক যুগের প্রধান জীবিকা ছিল পশুপালন ঋগ বৈদিক যুগে, এবং পরবর্তী বৈদিক যুগের জীবিকা ছিল হচ্ছে কৃষি। এবার ঋগ বৈদিক যুগের ধাতু, ঋগ বৈদিক যুগের অজানা ধাতু, অর্থাৎ ঋগ বৈদিক যুগের যে আমরা দুইটা ভাগ করলাম, একটি হচ্ছে ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ। তো ঋগ বৈদিক যুগে মানুষ লোহার ধাতুকে ব্যবহার জানতো না, কিন্তু পরবর্তী বৈদিক যুগে এসে মানুষ লোহার ব্যবহার শুরু করে। অর্থাৎ ঋগ বৈদিক যুগে মানুষ লোহার ব্যবহার জানতো না, পরবর্তী বৈদিক যুগে মানুষ লোহার ব্যবহার জানতো। এই ঋগ বৈদিক যুগে প্রধান দেবতা যদি আমরা দেখি, এই ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা হচ্ছে ইন্দ্র, যাকে পুরন্দর বা দুর্গ ধ্বংসকারী দেবতা হিসেবে আমরা জানতে। 10 রাজার যুদ্ধ হয়েছে। আচ্ছা, এই ঋগ বৈদিক যুগের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 10 রাজার যুদ্ধ, যা রাবি অর্থাৎ পুরুষনী নদীর তীরে হয়েছিল। সমাজের মূল ভিত্তি, এই ঋগ বৈদিক যুগে সমাজের মূল ভিত্তি ছিল হচ্ছে কুল বা পরিবার, অর্থাৎ পরিবার ছিল বৈদিক যুগের সমাজের মূল ভিত্তি। প্রাচীনতম আইন প্রণেতা হিসেবে গণ্য করা হয় মনু। এই ঋগ বৈদিক যুগে যে প্রাচীনতম আইন, অর্থাৎ ভারতবর্ষের যে প্রাচীনতম আইন হিসেবে রচিত হয়েছিল, এই ঋগ বৈদিক যুগে মনু ছিল তার রচয়িতা। মহাভারত, এই মহাভারত অন্যতম একটি মহাকাব্য, এর রচয়িতা হচ্ছে বেদব্যাস। এবং রামায়ণ, এই রামায়ণের রচয়িতা হচ্ছে ঋষি বাল্মীকি। এখন আমরা সময়কাল দেখব। সময়কাল আগে একবার দেখছি, এখন একবার দেখবো যে এই যে বৈদিক যুগ যে রয়েছে, বৈদিক যুগকে আমরা জানি যে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ সময়কাল, এবং প্রথম যে ভাগটা ঋগ বৈদিক যুগ তার সময়কাল হচ্ছে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, এবং পরবর্তী বৈদিক যুগের সময়কাল হচ্ছে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। আর্য জাতি ও আগমন, এই আর্য জাতিরা ভারতীয় ছিল কিনা, তারা অন্য ভিন দেশ থেকে এসেছে, এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতভেদ রয়েছে। তো আমরা এখন এই আর্যদের পরিচয় একটু দেখবো। তো আর্যদের পরিচয় যদি দেখি, আর্যরা নিজেদের শ্রেষ্ঠ জাতি হিসেবে মনে করত। তারা ছিল মূলত আধা যাযাবর ও পশুপালক জাতি, অর্থাৎ
আর্যদের মূল জীবিকা ছিল হচ্ছে পশুপালন। আগমন, এই আর্যদের আগমন নিয়ে যদি আমরা দেখি, এই আর্যদের আগমন পথ ছিল সর্বাধিক স্বীকৃত মত অনুসারে তারা খাইবার গিরিপথ দিয়ে মধ্য এশিয়া থেকে ভারতে প্রবেশ করে। অর্থাৎ আর্যরা মধ্য এশিয়ার অধিবাসী ছিল এবং সেখান থেকে খাইবার গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করে। এই আর্যদের ভাষা যদি দেখি, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর এই ছিল এই আর্যরা, যাদের অন্যতম একটি ভাষা ছিল হচ্ছে সংস্কৃত। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্গত এই সংস্কৃত ছিল আর্যদের অন্যতম একটি, অর্থাৎ আর্যদের ভাষা। বসবাস, ঋগ্বৈদিক যুগ, অর্থাৎ এই ঋগ্বৈদিক যুগে আর্যরা বসবাস করত মূলত সপ্ত সিন্ধু অঞ্চলে। জীবনযাপন যদি আমরা দেখি, বৈদিক যুগের জীবনযাপন ছিল মূলত গ্রাম ভিত্তিক পিতৃতান্ত্রিক সমাজ। অর্থাৎ বৈদিক যুগের সমাজে পিতা ছিল পরিবারের প্রধান। এবার আর্যদের উৎস সম্পর্কিত কিছু মতবাদ। অনেক ঐতিহাসিকদের মতে, যেমন ম্যাক্স মুলারের মতে আর্যদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়া। বাল গঙ্গাধর তিলকের যে মত, তার অনুযায়ী আর্যদের আদি বাসস্থান ছিল হচ্ছে আর্কটিক অঞ্চল। স্যার উইলিয়াম জোনসের মতবাদ অনুযায়ী আর্যদের আদি বাসস্থান ছিল হচ্ছে ইউরোপ। স্বামী দয়ানন্দ সরস্বতীর মত অনুযায়ী আর্যদের আদি বাসস্থান ছিল হচ্ছে তিব্বত। এসি দাস, গঙ্গারাজ ঝা প্রমুখের মতে আর্যদের আদি বাসস্থান ছিল ভারতীয়। মধ্য এশিয়া থেকে আগমনের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক প্রমাণ, আচ্ছা, বোগাসকই শিলালিপি। এই বোগাসকই শিলালিপি ছিল হচ্ছে আর্যদের মধ্য এশিয়া থেকে আগমনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক প্রমাণ। আর্যরা যে মধ্য এশিয়া থেকে ভারতে আসেন, তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আমরা এই বোগাসকই শিলালিপিকে ধরতে পারি, যা আনুমানিক 1400 খ্রিস্টপূর্বাব্দ সময়কালে। ভৌগোলিক বিস্তার, এই বৈদিক যুগের ভৌগোলিক বিস্তার যদি আমরা লক্ষ্য করি, ঋগ্বৈদিক যুগ, এই ঋগ্বৈদিক যুগের অঞ্চল ছিল হচ্ছে সপ্ত সিন্ধু, অর্থাৎ পাঞ্জাব এবং তার সন্নিহিত অঞ্চল ছিল এই ঋগ্বৈদিক যুগের বিস্তৃত অঞ্চল। সপ্তশ নদী, এই ঋগ্বৈদিক যুগের যে সপ্ত নদী ছিল আমরা দেখি, সিন্ধু, যা ইন্দাস নামে পরিচিত ছিল, বিতস্তা, এখন যা ঝিলাম নামে পরিচিত, অশিন্নি, যা এখন চেনাব নামে পরিচিত, পুরুষনি, যা এখন রাভি নামে পরিচিত, বিপাশা, যা এখন বিয়াস নামে পরিচিত, শতদ্র, যা এখন সতলেজ নামে পরিচিত, সরস্বতী বর্তমানে লুপ্ত, কিন্তু ঋগ্বেদের সবচেয়ে পবিত্র নদী হিসেবে এই সরস্বতী নদীকে ধরা হয়ে থাকে। পরবর্তী বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগের বিস্তার যদি আমরা দেখি, আর্যরা পূর্ব দিকে, ঋগ্বৈদিক যুগে পাঞ্জাব এবং তার সন্নিহিত অঞ্চলে বসবাস করলেও পরবর্তীতে আর্যরা পূর্ব দিকে গঙ্গা, যমুনা, দোয়াব এবং কুরু পাঞ্চাল অঞ্চল বা আরো পূর্বে বিদেহ অর্থাৎ উত্তর বিহার পর্যন্ত ছড়িয়ে পড়ে। বৈদিক সাহিত্য, বৈদিক সাহিত্য মূলত শ্রুতি, যা শুনে মনে রাখা হতো, এবং স্মৃতি, যা স্মরণ করে লেখা হতো, এই দুইটি ভাগে বিভক্ত। বেদ ছিল শ্রুতির অন্তর্গত। বেদকে আমরা শ্রুতি হিসেবে জানি, কারণ প্রথম দিকে বেদ মূলত শুনে শুনে মনে রাখা হতো, তাই বেদকে শ্রুতি বলা যেতে পারে। এই বেদ শব্দের অর্থ আমরা জানি হচ্ছে জ্ঞান। এই বেদ হচ্ছে চারটি: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। এবার প্রত্যেকটি বেদের মধ্যে যে বিষয়বস্তুগুলো সেগুলো আমরা একটু দেখব। ঋগ্বেদের যে বিষয়বস্তু, ঋগ্বেদের মধ্যে রয়েছে যে প্রার্থনা করার মন্ত্র, স্তোত্র ও প্রার্থনা মন্ত্রগুলি। এই ঋগ্বেদ হচ্ছে বৈশিষ্ট্য যদি আমরা দেখি, ঋগ্বেদের বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রাচীনতম বেদ, যেখানে 10টি মণ্ডল রয়েছে, 1028টি সূক্ত রয়েছে, 10,500-এর বেশি মন্ত্র রয়েছে, গায়ত্রী মন্ত্র তৃতীয় মণ্ডল ও পুরুষোক্ত দশম মণ্ডল এখানেই রয়েছে। যজুর্বেদ যদি আমরা দেখি, যজুর্বেদের মধ্যে রয়েছে হচ্ছে যাগযজ্ঞের নিয়ম এবং মন্ত্র। এখানে গদ্য ও পদ্যে রচিত মন্ত্রগুলি। এই যজুর্বেদ দুটি ভাগ রয়েছে, শুক্ল এবং কৃষ্ণ। এর পরবর্তীতে আমরা যদি সামবেদ দেখি, এই সামবেদ অর্থাৎ যেখানে সঙ্গীত ও গান, এই সামবেদকে আমরা ভারতীয় সঙ্গীতের উৎস বলতে পারি। ভারতীয় সঙ্গীতের বৈশিষ্ট্য, ভারতীয় সঙ্গীতের উৎস হচ্ছে এই সামবেদ, যেখানে স্তোত্রগুলি মূলত ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে, যা যজ্ঞের সময় উদ্গত্তা পুরোহিতরা গাইতেন। অর্থাৎ এই সামবেদের মধ্যে যজ্ঞের যে স্তোত্রগুলি ছিল সেগুলো গানের আকারে
রচিত ছিল। অথর্ববেদ যদি আমরা লক্ষ্য করি, এই অথর্ববেদের মধ্যে মূলত জাদুবিদ্যা, মন্ত্র, চিকিৎসা ইত্যাদি বিষয়গুলি রয়েছে, যেখানে আমরা দেখতে পারি লৌকিক বিশ্বাস, রোগ নিরাময়, বশীকরণ ইত্যাদি বিষয়। এই আয়ুর্বেদের উৎস কিন্তু এই অথর্ববেদ। গোত্র শব্দটি প্রথম এখানেই ব্যবহার হয়। অন্যান্য গুরুত্বপূর্ণ সাহিত্য। ব্রাহ্মণ, বেদের গদ্য ব্যাখ্যা, যেমন ঐতরেয় ব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণ। ঐতরেয় ব্রাহ্মণে রাজতন্ত্রের উৎপত্তির কথা রয়েছে। আরণ্যক, অরণ্যে রচিত একটি দার্শনিক চিন্তাধারা হচ্ছে আরণ্যক। উপনিষদ বা বেদান্ত, বেদের শেষ অংশ ছিল হচ্ছে উপনিষদ বা বেদান্ত। দার্শনিক তত্ত্ব, আত্মা, ব্রহ্ম, কর্মফল, মোট 108টি এই উপনিষদ বা বেদান্ত রয়েছে। যেমন মুন্ডক উপনিষদ, যেখানে সত্যমেব জয়তে উক্তিটি আমরা পেয়ে থাকি। বৃহদারণ্যক উপনিষদ, যেখানে আত্মার স্থানান্তর ও কর্মফল ইত্যাদি তত্ত্বের বিশদ আলোচনা আমরা দেখতে পারি। পরবর্তীতে আছে বেদাঙ্গ, বেদের সহায়ক শাস্ত্র, যেখানে শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ ইত্যাদি বিষয়গুলি আমরা লক্ষ্য করি। সূত্র সাহিত্য, যেখানে বিভিন্ন নিয়মাবলী, শ্রৌতসূত্র, গৃহসূত্র, ধর্মসূত্র ইত্যাদি বিষয়গুলি রয়েছে। স্মৃতি সাহিত্য, আইন ও সামাজিক নিয়ম, যেমন মনুস্মৃতি। এই সামাজিক নিয়ম এবং আইনগুলি এই স্মৃতি সাহিত্যের মধ্যে রয়েছে। মহাকাব্য যদি আমরা দেখি, এই বৈদিক যুগের মহাকাব্য হিসেবে রামায়ণ এবং মহাভারত আমরা জানতে পারি। পুরাণ, প্রাচীন কাহিনী এবং বংশাবলীগুলি রয়েছে এই পুরাণের মধ্যে। পুরাণ রয়েছে 18টি। সমাজ এবং অর্থনীতি, ঋগ্বৈদিক যুগের সমাজ যদি আমরা দেখি, ঋগ্বৈদিক যুগের সমাজ ছিল হচ্ছে পিতৃতান্ত্রিক, কিন্তু ঋগ্বৈদিক যুগে নারীদের সম্মানজনক স্থান ছিল। যেমন লোপামুদ্রা, কোষা প্রমুখ এই যুগের নারীকে আমরা দেখতে পারি। বর্ণপ্রথা কঠোর ছিল না, অর্থাৎ এই ঋগ্বৈদিক যুগে বর্ণপ্রথা ছিল কিন্তু খুব একটা কঠোর ছিল না, যা ছিল মূলত পেশাভিত্তিক। রাজনৈতিক একক, এই ঋগ্বৈদিক যুগে কুল অর্থাৎ পরিবার ছিল প্রধান। পরিবার, গ্রাম, বিশ, জন, রাজা বা রাজন ছিলেন জনের প্রধান। সভা ও সমিতি, ঋগ্বৈদিক যুগে আমরা দুটি সংগঠন দেখতে পারি, একটি হচ্ছে সভা, একটি হচ্ছে সমিতি। সভা অর্থাৎ বয়স্ক এবং জ্ঞানদীপ্ত ব্যক্তিদের ছিল একটি সংগঠন, যা সভা নামে পরিচিত। আর সমিতি ছিল সাধারণ মানুষদের একটি সমাবেশ, যেখানে সবাই অংশগ্রহণ করতে পারত। বিরোধ ছিল একটি এই ঋগ্বৈদিক যুগের প্রাচীনতম সমাবেশ। অর্থনীতি, ঋগ্বৈদিক যুগের অধিবাসীরা যেহেতু পশুপালক ছিল, তাই ঋগ্বৈদিক যুগের অর্থনীতি ছিল মূলত পশুপালন নির্ভর। গরু ছিল এই ঋগ্বৈদিক যুগের সম্পদের মূল মাপকাঠি এবং বিনিময়ের মাধ্যম হিসেবেও এই গরুর ব্যবহার হতো। কৃষি ছিল গৌণ, অর্থাৎ পশুপালন ছিল এই ঋগ্বৈদিক যুগের প্রধান অর্থনীতি। ধাতু যদি আমরা দেখি, এই ঋগ্বৈদিক যুগের ধাতু হিসেবে তামা, ব্রোঞ্জ, সোনা ইত্যাদির ব্যবহার দেখতে পারি। এই ঋগ্বৈদিক যুগের লোহার ব্যবহার অজানা ছিল, পরবর্তী বৈদিক যুগে গিয়ে মানুষ লোহার ব্যবহার জানতে পারে। পরবর্তী বৈদিক যুগ, এবার পরবর্তী বৈদিক যুগের সমাজ যদি আমরা দেখি, ঋগ্বৈদিক যুগে আমরা দেখছি বর্ণপ্রথা ছিল, কিন্তু সেটা খুব একটা কঠোর ছিল না। কিন্তু যে পরবর্তী এই বৈদিক যুগে এসে বর্ণপ্রথা কঠোর এবং জন্মভিত্তিক হয়ে ওঠে, অর্থাৎ ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ, ক্ষত্রিয়ের সন্তান ক্ষত্রিয়, বৈশ্যের সন্তান বৈশ্য এবং শূদ্রের সন্তান শূদ্র। এইভাবে জন্মভিত্তিক হয়ে ওঠে বর্ণপ্রথা। এই পরবর্তী বৈদিক যুগে এসে নারীদের অবস্থারও অবনতি ঘটতে থাকে। গোত্র, এই পরবর্তী বৈদিক যুগে এসেই গোত্র প্রথার উদ্ভব হয়। চতুরাশ্রম, যেমন ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই ধারণাগুলির বিকাশ হয় এই যুগে এসে। রাজনীতি, জনগুলি ঋগ্বৈদিক যুগে যে জন ছিল, এই জনগুলি একত্রিত হয়ে
জনপদ এবং পরে মহারাজ্য গড়ে ওঠে। রাজার ক্ষমতা বৃদ্ধি পায়। রাজসূয়, অশ্বমেধ যজ্ঞ ইত্যাদি যজ্ঞগুলি এই যুগে লক্ষ্য করা যায়। রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহৃত হয় এই পরবর্তী বৈদিক যুগে। অর্থনীতি যদি আমরা লক্ষ্য করি, ঋগ্বৈদিক যুগে যেমন অর্থনীতি ছিল মূলত পশুপালন নির্ভর, এই পরবর্তী বৈদিক যুগে এসে অর্থনীতি হয়ে যায় কৃষি প্রধান নির্ভর। লোহার ব্যবহার এই সময় শুরু হয়ে যায়, যা কৃষির উন্নতিতে সাফল্য ঘটায়। ধান, চাল প্রধান শস্য হিসেবে পরিণত হয়। বিভিন্ন কারিগরি পেশারও উদ্ভব হয়। কর হিসেবে বলি নামক একটি স্বেচ্ছাকর ছিল, যা বাধ্যতামূলক রাজস্বে পরিণত হয়। মৃৎপাত্র, চিত্রিত ধূসর মৃৎপাত্র এই যুগের অন্যতম বৈশিষ্ট্য। ধর্ম এবং দেবতা, আমরা প্রথমে ঋগ্বৈদিক যুগে ধর্ম এবং দেবতা দেখব। তো ঋগ্বৈদিক যুগের দেবতারা মূলত প্রকৃতির বিভিন্ন শক্তির প্রতীক ছিল। ইন্দ্র ইন্দ্র দেবতা ছিল এই ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা, যাকে আমরা যুদ্ধের দেবতা, বজ্র ও বৃষ্টির দেবতা হিসেবে জানতে পারি, বা পুরন্দর, দুর্গ ধ্বংসকারী। অগ্নি ছিল হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দেবতা। দেবতা ও মানুষের মধ্যে মধ্যস্থকারী হিসেবে ছিল এই অগ্নি দেবতা। বরুণ ছিল জলের দেবতা, ঋতু অর্থাৎ নৈতিক শৃঙ্খলার রক্ষক। সোম এক ধরনের পানীয় এবং উদ্ভিদের দেবতা। সাবিত্রী সূর্যদেবীর রূপ গায়ত্রী মন্ত্রের উদ্দেশ্যে রচিত। অন্যান্য যে দেবতাগুলি ছিল, উষা ভোরের দেবী, অদিতি দেবতাদের মাতা, যম মৃতের দেবতা, মরু ঝড়ের দেবতা, পৃথিবী ধরিত্রীর দেবী। এবার পরবর্তী বৈদিক যুগের আমরা দেবতা লক্ষ্য করি। ইন্দ্র এবং অগ্নির গুরুত্ব কমে যায়। ঋগ্বৈদিক যুগে ইন্দ্র এবং অগ্নি ছিল প্রথম সারির দেবতা, কিন্তু পরবর্তী বৈদিক যুগে এসে ইন্দ্র এবং অগ্নির গুরুত্ব কমে যায়। ব্রহ্মা অর্থাৎ প্রজাপতি, বিষ্ণু ও শিব প্রধান দেবতা হয়ে ওঠেন, এই ত্রিমূর্তি। তাহলে ব্রহ্মা, বিষ্ণু এবং শিব পরবর্তী বৈদিক যুগে এসে প্রধান দেবতা হয়ে ওঠেন। যজ্ঞ ও আচার অনুষ্ঠান অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল হয়ে ওঠে। অর্থাৎ ঋগ্বৈদিক যুগে যাগযজ্ঞের সেরকম একটা কঠোরতা ছিল না, কিন্তু এই পরবর্তী বৈদিক যুগে এসে যাগযজ্ঞ এবং আচার অনুষ্ঠানগুলো অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল হয়ে ওঠে। পুরোহিত শ্রেণীর ক্ষমতা এই সময় বৃদ্ধি পায়। 10 রাজার যুদ্ধ, 10 রাজার যুদ্ধ ঋগ্বেদের সপ্তম মণ্ডলে আমরা দেখতে পাই। স্থান পুরুষনী অর্থাৎ রাভি নদীর তীরে এই 10 রাজার যুদ্ধ সংঘটিত হয়। পক্ষ, এই 10 রাজার যুদ্ধে এক পক্ষ ছিল হচ্ছে ভরত গোষ্ঠীর রাজা সুদাস, অপর পক্ষে ছিল 10 জন রাজার একটি সংখ্যা, যার মধ্যে পুরু অন্যতম। ফলাফল রাজা সুদাস জয়ী হন। প্রশাসন এবং আইন, রাজা ছিল প্রধান শাসক, তবে ঋগ্বৈদিক যুগে তার ক্ষমতা সীমিত ছিল, কিন্তু পরবর্তী বৈদিক যুগে আমরা গিয়ে দেখি যে এই রাজার ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়। গুরুত্বপূর্ণ কর্মকর্তা, পুরোহিত, রাজার প্রধান উপদেষ্টা এবং ধর্মীয় গুরু ছিল এই পুরোহিত। সেনানী, সেনাবাহিনীর প্রধান ছিল হচ্ছে সেনানী। গ্রামণী, গ্রামের প্রধানকে বলা হতো গ্রামণী। ব্রজপতি, চারণভূমির তত্ত্বাবধায়ক ছিল হচ্ছে ব্রজপতি। ভাগদূত, এই ভাগদূত ছিল পরবর্তী বৈদিক যুগের এক ধরনের কর সংগ্রহ। সংগৃহীত্রী, কোষাধ্যক্ষ, পরবর্তী বৈদিক যুগে এই কোষাধ্যক্ষকে বলা হতো সংগৃহীত্রী। আইন যদি আমরা লক্ষ্য করি, প্রথা ও ধর্মীয় অনুশাসন ভিত্তিক, অর্থাৎ এই বৈদিক যুগে আইন ছিল প্রথা এবং ধর্মীয় অনুশাসন ভিত্তিক। মনুস্মৃতি, এই মনুস্মৃতিকে আমরা প্রাচীনতম আইন হিসেবে মনে করে থাকি। এই মনুস্মৃতি ইংরেজিতে অনুবাদ করেন স্যার উইলিয়াম জোন্স। তাহলে মনুস্মৃতি যে আমাদের প্রাচীনতম আইন গ্রন্থ, এটাকে ইংরেজিতে অনুবাদ করেন স্যার উইলিয়াম জোন্স। অর্থশাস্ত্র ইংরেজিতে অনুবাদ করেন হচ্ছে শ্যামা শাস্ত্রী, যদিও অর্থশাস্ত্র মৌর্য যুগের ছিল, বৈদিক যুগের ছিল না। মহাকাব্য, বৈদিক যুগের মহাকাব্য হিসেবে আমরা দেখেছি মহাভারত, যার রচয়িতা হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। বিষয় ছিল কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধক্ষেত্র। শ্লোক সংখ্যা, এই মহাভারতের মধ্যে প্রায় 1,00,000 শ্লোকের আমরা দেখতে পাই, যা বিশ্বের দীর্ঘতম মহাকাব্য।
পর্ব 18টি পর্ব প্লাস হরিবংশ। দীর্ঘতম বংশ পর্ব যদি আমরা দেখি শান্তি পর্ব, যা 12তম পর্ব ছিল। ক্ষুদ্রতম পর্ব মহাপ্রস্থানিক পর্ব 17তম। তাহলে এই মহাভারতের দীর্ঘতম পর্ব ছিল হচ্ছে শান্তি পর্ব, যা 12তম, আর ক্ষুদ্রতম পর্ব ছিল হচ্ছে মহাপ্রস্থানিক পর্ব, যা 17তম। এরপর ভগবদ গীতা ভীষ্ম পর্বের ষষ্ঠ পর্ব অংশ, যেখানে 700টি শ্লোক রয়েছে। এই বৈদিক যুগের অন্যতম একটি মহাকাব্য হচ্ছে রামায়ণ, যার রচয়িতা আমরা জানি আদি কবি বাল্মীকি। এখানে বিষয় হচ্ছে রামের জীবন ও রাবণ বধ। এখানে শ্লোক সংখ্যা ছিল প্রায় 24,000। কাণ্ড, এই রামায়ণের মধ্যে 7টি কাণ্ড আমরা লক্ষ্য করতে পারি: বাল্যকাণ্ড, অযোধ্যা কাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কা কাণ্ড বা যুদ্ধকাণ্ড এবং উত্তর কাণ্ড। প্রাচীনতম বেদ কোনটি? এবার এই বৈদিক যুগে আমরা কিছু প্রশ্ন দেখবো এখন, এমসিকিউ আমরা এখন দেখবো যে প্রাচীনতম বেদ কোনটি। আমরা প্রাচীনতম যে বেদ দেখেছি সেটি হচ্ছে ঋগ্বেদ। দ্বিতীয় প্রশ্ন দেখো, গায়ত্রী মন্ত্র কোন বেদে পাওয়া যায়? গায়ত্রী মন্ত্র আমরা পাই হচ্ছে ঋগ্বেদের মধ্যে। তৃতীয় প্রশ্ন দেখো, গায়ত্রী মন্ত্রের রচয়িতা কি? গায়ত্রী মন্ত্রের রচয়িতা হচ্ছে স্বামী বিশ্বামিত্র। চতুর্থ প্রশ্ন দেখো, সত্যমেব জয়তে এই উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ থেকে। পঞ্চম প্রশ্ন, চতুর্বর্ণ প্রথার উল্লেখ প্রথম কোথায় পাওয়া যায়? এই চতুর্বর্ণ প্রথার উল্লেখ পাই আমরা ঋগ্বেদের পুরুষ সূক্তে। ষষ্ঠ প্রশ্ন যদি আমরা দেখি, ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? আমরা ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা দেখেছিলাম ইন্দ্র। পুরন্দর নামে কোন বৈদিক দেবতা পরিচিত ছিল? ইন্দ্র, যাকে আমরা দুর্গ ধ্বংসকারী দেবতা হিসেবে দেখেছিলাম। 10,000 যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? এই 10,000 যুদ্ধ পুরুষনি অর্থাৎ রাবি নদীর তীরে সংঘটিত হয়েছিল। বৈদিক যুগে ব্যবহৃত বলি শব্দটি কিসের অর্থ বহন করত? এই বৈদিক যুগে ব্যবহৃত বলি শব্দটি এক প্রকার কর বা রাজার প্রাপ্য অংশ হিসেবে ব্যবহার হতো। পরবর্তী প্রশ্ন, আর্য শব্দের অর্থ কি? আর্য শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ বা অভিজাত। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ম্যাক্স মুলারের মতে আর্যদের আদি বাসভূমি কোথায় ছিল? এই ম্যাক্স মুলারের মতে আর্যদের আদি বাসভূমি ছিল হচ্ছে মধ্য এশিয়া। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাল গঙ্গাধর তিলকের মতে আর্যদের আদি বাসভূমি কোথায় ছিল? বাল গঙ্গাধর তিলকের মতে আর্যদের আদি বাসভূমি ছিল হচ্ছে আর্কটিক অঞ্চল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ঋগ্বৈদিক যুগের আর্যরা কোন ধাতুর ব্যবহার জানতো না? আমরা দেখেছি ঋগ্বৈদিক যুগের অধিবাসীরা লোহার ব্যবহার জানতো না, যেটা পরবর্তী বৈদিক যুগে গিয়ে ব্যবহার শুরু করতে পারে। পরবর্তী বৈদিক যুগে কোন ধাতুর ব্যবহার শুরু হয়? লোহার। বৈদিক সাহিত্যের মধ্যে কোন অংশে আত্মার স্থানান্তর ও কর্মফল তত্ত্ব আলোচিত হয়েছে? এটি বৈদিক সাহিত্যের উপনিষদ মধ্যে উল্লেখিত আছে।